নমস্কার, আমি সুচন্দ্রিমা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে শুনবো আপনার মতামত, তবে সবার আগে এই মুহূর্তের হেডলাইন্স। অগ্নিবীরদের আগুনে জ্বলছে গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ অগ্নিপথে ছড়াচ্ছে আগুন। সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ প্রতিরক্ষা মন্ত্রকে। ভারতীয় উপকূলরক্ষী সহ 16টি প্রতিরক্ষা ক্ষেত্রে নিয়োগ। অনেক ভাবনা চিন্তার পরই অগ্নিপথ প্রকল্প, দাবি রাজনাথের। অগ্নিপথ প্রতিবাদের জন্য অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের ঘোষণা। কেন্দ্রীয় পুলিশ বাহিনী, অসম রাইফেলসের সংরক্ষণ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। আজ অগ্নিগর্ভ অগ্নিপথ বন্ধের বিহারে গাড়ি ট্রেনে আগুন। এলাকায় মোতায়েন পুলিশ। উত্তরপ্রদেশে বিক্ষোভের জেরে গ্রেফতার 260 জন। অগ্নিপথ প্রতিবাদে উত্তপ্ত বিহারের জেহানাবাদ। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, বাসে আগুন, ইট বৃষ্টি, জ্বলছে পাটনার মসৌধিও। বয়সের ঊর্ধ্বসীমা শিথিল, সংরক্ষণের আশ্বাস, কোনো টোটকায় কাজ হচ্ছে না। অগ্নিপথ বিক্ষোভ কি মোদির জন্য 2024-এ অশনি সংকেত? সঙ্গত কারণে এই প্রশ্নটা এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। গত মঙ্গলবার বিহার থেকে শুরু হয়েছিল অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ আন্দোলন। এক কথায় চুক্তিতে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের পোশাকি নাম অগ্নিপথ প্রকল্প। 4 বছরের চুক্তি, স্থায়ী চাকরি নয়। তাই নিয়েই আপত্তি। কোভিড অতিমারির জেরে গত 2 বছর সেনাবাহিনীর নিয়োগ স্থগিত ছিল। চিরকাল এই নিয়োগ ছিল স্থায়ী বা পাকা চাকরি, কর্মজীবন শেষে পেনশন সহ নানাবিধ সুযোগ সুবিধা। এবার 2 বছর বাদে নতুন নিয়োগ নীতি ঘোষিত হলো। 4 বছরের চুক্তিতে চাকরি। মূলত এই নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ, ক্ষোভ। বিহার থেকে সূত্রপাত হলেও মাত্র 4 দিনে গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ আন্দোলন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে দাক্ষিণাত্যে পর্যন্ত উত্তাল আকার নিয়েছে অগ্নিপথ বিরোধী আন্দোলন। গত 2 দিন ধরে বাংলাতেও ছড়িয়ে পড়েছে তার প্রভাব। প্রায় সর্বত্রই হিংস্র হয়ে উঠেছে আন্দোলনের চরিত্র। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। দেশের এক বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। আজ আন্দোলনকারীরা বিহার বন্ধ ডেকেছিল। রাজধানী পাটনাতেই স্তব্ধ জনজীবন। বিহার সহ সর্বত্র আন্দোলনকারীদের নিশানায় ছিল বিশেষ করে রেল অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা। দেশ জুড়ে গত 3 দিন যে হারে রেলে আগুন ধরানোর ঘটনা ঘটে চলেছে, তার নজির সাম্প্রতিক ইতিহাসে নেই। প্রথমে যা ছিল শুধুমাত্র সেনাবাহিনীর চাকরি প্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তা ক্রমে দেশের কাজ না পাওয়া তরুণ প্রজন্মের প্রতিবাদ আন্দোলনের চেহারা নিয়ে ফেলেছে বলেই মনে হচ্ছে। সম্ভবত সেই কারণেই চাকরির বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করে আন্দোলনকারীদের নমনীয় করা যায়নি। এমনকি 4 বছরের মেয়াদ শেষে যে 75% স্থায়ী চাকরি পাবে না, তাদের জন্য 16টি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে যোগদানের জন্য 10% সংরক্ষণের কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেও বিক্ষোভ প্রশমিত করতে পারেননি। এর পাশাপাশি রাজ্যে রাজ্যে যুব সম্প্রদায়ের বিক্ষোভে যেভাবে কেন্দ্রের শাসক বিজেপির দফতর, মন্ত্রী, নেতার বাড়িতে পর্যন্ত হামলা হয়েছে, তাতে স্পষ্ট শুধু সেনার চাকরি প্রত্যাশী নয়, যে যুব সম্প্রদায়কে 2019 সালে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তারাও সামিল হয়েছেন অগ্নিপথ বিরোধী আন্দোলনে। যারা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে বস্তুত প্রতারিত। কেননা বছরে 2 কোটি তো দূরস্থ। কোভিড অতিমারিতে অপরিকল্পিত লকডাউনের ফলে কর্মরত বহু মানুষ বেকার হয়ে গিয়েছে। যুব সমাজের সার্বিক ক্ষোভ থেকে কি এত দ্রুত এই বিক্ষোভ গোটা দেশে ছড়িয়ে গেল? সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার ও শাসক বিজেপি বিরোধী যুব বিদ্রোহের একটা ছবি ফুটে উঠছে গত কয়েকদিনে। প্রত্যক্ষভাবে কোনো বিরোধী রাজনৈতিক দলের সম্পর্ক ব্যতি রেখেই এমন দেশব্যাপী প্রতিবাদ সংগঠিত করেছে যুবারা।
আজ এই নিয়ে আরো বিস্তারিত আলোচনায় আসছে, আরো একটা বিরতির পর সঙ্গে থাকবেন। এক কথায় যে বিক্ষোভের সূত্রপাত সেনায় নিয়োগ ঘিরে হলেও ক্রমে তা দেশের সমগ্র বেকার যুব সম্প্রদায়ের আন্দোলনে পর্যবসিত হতে চলেছে। তাই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর টোটকা কাজে লাগেনি। আজ দিনভর অশান্তি ছড়িয়েছে দেশময়। সর্বত্রই জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নিতে দেখা গিয়েছে। প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের ভূমিকা নেই। চাকরি প্রত্যাশীরা স্বতঃস্ফূর্তভাবেই পথে নেমেছিল, আর তাতেই অনেক বেশি চাপে পড়ে গিয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসন এবং বিজেপিও। প্রথম দুদিন উপেক্ষার কৌশল নিলেও আজ সকাল থেকে চূড়ান্ত তৎপরতা শুরু হয় মোদী প্রশাসনে। দফায় দফায় রাজনাথ প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদের নিয়ে বৈঠক করেন। তৎপরতা দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকেও। তড়িঘড়ি 10% সংরক্ষণের ঘোষণা হয়, কিন্তু তাতেও ক্ষোভের পারদ নামেনি। অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে তারা অনড়, যার সঙ্গে 3 কৃষি আইন বাতিলের দাবিতে বছরব্যাপী লাগাতার আন্দোলনের মিল পাওয়া যাচ্ছে। সেই আন্দোলনের চাপে পড়ে বিতর্কিত 3 কৃষি আইনে নানা ছাড় দেওয়ার টোপ দিয়েছিলেন মোদী। আন্দোলনকারীরা 3 কৃষি আইন খারিজের দাবিতে স্থির ছিল। বিভিন্ন প্রতিষ্ঠিত অবিজেপি দল সেই কৃষক আন্দোলনকে সমর্থন জানালেও আন্দোলনের রাশ ছিল ভুক্তভোগী কৃষক সংগঠনের হাতে। শেষ তক লাগাতার বিক্ষোভ আন্দোলনের চাপের মুখে স্বয়ং প্রধানমন্ত্রী 3 আইন খারিজ করার কথা নিজ মুখে ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। অগ্নিপথ নিয়ে বিক্ষোভ সামাল দিতে বড়সড় কোনো সংশোধনী এনে কাজ না হলে কি ঘোষিত সিদ্ধান্তে অনড় থাকবেন, নাকি কৃষি আইনের মতো তা তুলে নেবেন প্রধানমন্ত্রী মোদী? এখন সেটাই দেখার। কেননা এই আন্দোলনে দেশের যুব সমাজ অগ্রণী ভূমিকায়। সাধারণ নির্বাচনে নিয়ন্ত্রকের ভূমিকা নেয় সমাজের এই সংখ্যাগরিষ্ঠ অংশ। তাই 2024 সালে লোকসভা ভোটের প্রেক্ষিতে 2022-এর মধ্যভাগের এই সামাজিক অসন্তোষ মোদীর জন্য অশনি সংকেত নয় তো? কেননা কৃষক আন্দোলন সাড়া ফেললেও তা বস্তুত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশে প্রভাব ফেলেছিল। কিন্তু অগ্নিপথ বিরোধী আন্দোলন কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আলোড়িত করেছে। আজকের এই পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ন্যাশনাল एडिटर मनोज मनु। मनोज जी, प्रभाव इसका इतना बढ़ रहा है कि आज जैसे राजनाथ सिंह के दफ्तर में बैठक हुआ, अमित शाह जी ने भी संरक्षण की बात कह दी, तो कई कई जगह पे इतना खराब हालत हो गया है, दबाव बढ़ रहा है। क्या लग रहा है आपको? देखिए, बिल्कुल आपने ठीक कहा, लेकिन जो परिस्थितियां दिखाई दे रही हैं उन परिस्थितियों के मद्देनजर ऐसा लगता है कि केंद्र की सरकार फिलहाल झुकने की स्थिति में नहीं है। हाँ, वो विकल्प तलाश रही है कि उसके विकल्प क्या हो सकते हैं। गृह मंत्रालय के जो पैरामिलिट्री फोर्सेज हैं वहां पर अग्निवीरों को 10% आरक्षण यानी कि रिजर्वेशन की बात हो चुकी है। इसके बाद अब डिफेंस मिनिस्ट्री ने भी कह दिया है कि जितने भी जो अग्निवीर हैं जो 4 साल बाद निकलेंगे उनको डिफेंस मिनिस्ट्री में जितनी भी भर्तियां होंगी उसमें भी, यानी कि इंडियन कोस्ट गार्ड और डिफेंस सिविलियन पोस्ट के साथ साथ डिफेंस पब्लिक सेक्टर अंडरटेकिंग की 16 कंपनी यानी कि 16 कंपनियों में 10% उनको रिजर्वेशन दिया जाएगा, 10% रिजर्वेशन दिया जाएगा। इसके पहले गृह मंत्रालय ने कहा ही था कि सीआरपीएफ और जो असम राइफल्स है उनमें 10% का रिजर्वेशन दिया जाएगा, 3 से 5 साल की राहत होगी। इसके साथ साथ जो केंद्र सरकार के तमाम डिपार्टमेंट हैं, सिविल एविएशन, स्पोर्ट्स, हाउसिंग, पेट्रोलियम मिनिस्ट्री में भी अग्निवीरों को जो जॉब मिलेगी उसमें भी रियायत का रास्ता केंद्र सरकार ढूंढने की कोशिश कर रही है। लेकिन ये बात सही है, आपने कहा कि उत्तर प्रदेश हो, राजस्थान हो, बिहार हो, करीब 369 ट्रेन रद्द कर दी गई है। यात्री स्टेशन पर परेशान है। इसके साथ साथ देश की जो लॉ एंड ऑर्डर की स्थिति है वो अस्त व्यस्त हो गई है। बिहार में अजीब स्थिति बनी हुई है और जो अपोजिशन पार्टियां हैं
वो अपोजिशन पार्टियां लगातार इस विषय को मुद्दा बना रही हैं। सुप्रीम कोर्ट में इसे लेकर एक जनहित याचिका दायर की गई है। उस याचिका में ये कहा गया है कि अग्निपथ योजना की जो समीक्षा है उसके लिए एक एक्सपर्ट पैनल की कमेटी का गठन किया जाए और अग्निपथ को लेकर जो हिंसा हुई है उसकी एसआईटी से जांच कराने की भी मांग की गई है। तो कुल मिलाकर सेंट्रल गवर्नमेंट झुकने को तैयार नहीं दिख रही है। सेंट्रल गवर्नमेंट जैसे कृषि कानून था, एग्रीकल्चर बिल आया था, ठीक भूमि अधिग्रहण बिल आया था, उसकी तरह अभी इस फैसले पर अडिग रहने वाली है और इसके क्या क्या वेरिएशन हो सकते हैं, यूथ को किस तरीके से अट्रैक्ट किया जा सकता है, चाहे वो जितनी भी भर्तियां हैं उनमें वरीयता देके, उनमें आरक्षण देके, रिजर्वेशन देके, स्टेट गवर्नमेंट में रिजर्वेशन देके, ये तमाम प्रयास केंद्र सरकार की ओर से चल रहे हैं। लेकिन फिलहाल सेंट्रल गवर्नमेंट की ओर से कोई भी ऐसा मैसेज नहीं है कि इस फैसले को लेकर झुका जाए। मनोज जी, जहां जहां पे ये लोग हड़ताल कर रहे हैं, आज बिहार में जैसे स्थिति आई है, पूरे देश में ये जैसे फैल रहा है, जैसे बंगाल में भी कई कई जगह पे वो लोग प्रदर्शन कर रहे हैं, तो इस हिसाब से 10% जो संरक्षण की बात हो रही है, किस हिसाब से विश्वास करेंगे? साल में 2 करोड़ नौकरी की बात अभी तक साबित नहीं हुई है, और जो मिलिट्री में जो लोग काम करते हैं, जिस ओहदा में वो लोग 4 साल बाद निकलेंगे, उसके बाद पैरामिलिट्री, मतलब युवाएं रास्ते में है, देश जल रहा है, तो इस सिचुएशन में सरकार को अगर वापस ना लिया जाए, अगर राजनीतिक तौर से भी हम लोग अगर देखें 2024 इतना भी देर दूर नहीं है, तो इस हिसाब से क्या राजनीतिक तौर पे बिहार या फिर जिन जिन स्टेट पे हो रहा है, तो कुछ इक्वेशन अलग हो सकता है इससे? आपने सही कहा सुचिंद्रा, क्योंकि सबसे बड़ी बात है, आप देखिए जब एनडीए गवर्नमेंट आई थी तो नोटबंदी लागू हुई थी। और नोटबंदी किस लिए लागू हुई थी कि आप नशा जो ड्रग्स है वो खत्म हो जाएगा, टेररिज्म खत्म हो जाएगा, इसके साथ साथ जो फेक करेंसी है वो खत्म हो जाएगी और जो कैश सर्कुलेशन मार्केट में है वो खत्म हो जाएगा। आरबीआई का जो रिकॉर्ड है, आरबीआई के जो आंकड़े हैं, वो आंकड़े कहते हैं कि नोटबंदी के टाइम पर 15 लाख करोड़ रुपया कैश सर्कुलेशन में था, लेकिन आज करीब 28 लाख करोड़ रुपए कैश सर्कुलेशन में, यानी कि दुगना, करीब दुगना कैश सर्कुलेशन में है। आपने देखा गुजरात के जो पोर्ट हैं वहां पर किस तरीके से ड्रग्स पकड़ी गई और हजारों करोड़ की ड्रग्स पकड़ी गई। अगर टेररिज्म की बात करें, जी टेररिज्म के अगर आप देखें तो टेररिज्म को लेकर भी कश्मीर में जो 20 साल पहले हालात थे कश्मीरी पंडितों के साथ, उनसे ज्यादा खतरनाक हालात हो गए। कुछ जो कश्मीरी पंडित अब भी कश्मीर में रह रहे थे, वो कश्मीरी पंडित भी अब वापस लेने लगे हैं। वो चिल्ला रहे हैं कि आप हमारे हक की बात कर रहे थे और हम आज सुरक्षित नहीं हैं, हम 100 साल से यहाँ रह रहे हैं और जो लोग रह रहे हैं वो भी अब जाने को तैयार हैं। तो कुल मिलाकर लेकिन गवर्नमेंट को फर्क नहीं पड़ा। नोटबंदी लागू हुई और ये कहा था देश के प्रधानमंत्री नरेंद्र मोदी ने कि अगर मैं गलत हूं तो मुझे फांसी पर लटका देना। लेकिन आज सारे आंकड़े हैं, चाहे वो फेक करेंसी को लेकर हो, टेररिज्म को लेकर हो, कैश सर्कुलेशन को लेकर हो, सारे आंकड़े हमारे सामने हैं। इसके साथ साथ कृषि कानून लागू किया गया, 1.5 साल वापस लिया गया। वो भी क्यों वापस लिया गया? क्योंकि यूपी का इलेक्शन था, उत्तर प्रदेश का चुनाव था। अगर यूपी का इलेक्शन नहीं होता तो कृषि कानून वापस नहीं होता। भूमि अधिग्रहण बिल भी लेकर आया गया था। उस बिल के अंदर ये था कि किसान की जमीन बिना पूछे देश हित में एक्वायर कर ली जाएगी, तो वो भी वापस लेना पड़ा आपको। तो सारी चीजें वापस लेनी पड़ी, लेकिन ये वापस तब ली जाती हैं जब बहुत देर हो चुकी होती है। हंगामा, कृषि कानून में कितने लोग मर गए? कृषि कानून वापस तो हो गए, लेकिन जो लोग मर गए उनका हिसाब, या सरकार मान लेके सोच समझ के ये सब फैसला नहीं लिया गया था? वही सोच समझ के अगर फैसला लेना होता तो देश में फिर आपको वापस क्यों लेना होता? और अग्निवीर का फैसला भी तो केंद्र सरकार ने जो फैसला किया है वो फैसला भी वापस लेना होगा सरकार को। लेकिन तब तक देश जलेगा, विरोध होगा, युवाओं के गुस्सों का सामना हमको करना पड़ेगा, लेकिन तब तक बहुत देर हो चुकी है। लेकिन जब कोई चुनाव आएगा, किसी भी राज्य में विधानसभा चुनाव आएगा, तो वहां हिंदू और मुस्लिम की लड़ाई शुरू हो जाएगी। ज्ञान मंदिर और मस्जिद के कहां पर कौन सा मंदिर था, इसमें शुरू हो जाएगी और देश की जनता उस हिसाब से वोट कर देगी, बीजेपी जीत जाएगी, सारी चीजें भूल जाएंगी। जी बहुत बहुत शुक्रिया मनोज जी।
যে যুব সম্প্রদায় কোনো নির্বাচনে একটা পেরিফেরিয়াল ভোটার হিসেবে বা একটা নির্ণায়ক ভূমিকার জায়গায় থাকে, আজ তাদেরকে নির্বাচনে ইস্যু করা হবে না তো? কারণ আমাদের ন্যাশনাল এডিটর যেমনটা বললেন যে নির্বাচন এলে হয়তো এই টনকটা নড়বে সরকারে, যেমনটা আমরা কৃষি আইনের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে অনেকটা কি চমক সরকার দেবে, নাকি সত্যি এটা বিপথে চালিত করবে? একটা বিরতির সময় হয়েছে, আপনার কথা আজকে বিষয় নিয়ে আপনাদের মতামত নেব, তবে একটা বিরতির পর ফিরে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজকের বিষয় নিয়ে মতামত দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। প্রথম দর্শক রয়েছেন দিব্যেন্দু কয়াল। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। বলুন। হ্যাঁ, আজকে ব্যাপারটা নিয়ে দেখছি বেশ অনেকদিন থেকেই এই বিক্ষোভটা চলছে সেনাবাহিনীতে নিয়োগের ব্যাপার নিয়ে। কিন্তু বিক্ষোভ হলে ঠিকই আছে, কিন্তু বিক্ষোভটা তো হিংসার জায়গায় চলে যাচ্ছে। মানে জাতীয় সম্পত্তির ওপর আক্রমণ হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ মানে এর প্রভাবে তারা ভীষণভাবে বাড়িতে যাতায়াত, অফিসে যেতে পারছে না বা তার নিজস্ব কাজকর্মের মধ্যে যেতে পারছে না, ভীষণভাবে অপদস্থ হচ্ছে সাধারণ মানুষ। এটা তো হওয়া উচিত না। তো যে কোনো জিনিসই ইমপ্লিমেন্ট হওয়ার আগে তার ভালো খারাপ দিক অবশ্যই থাকে, কিন্তু বিক্ষোভের নামে এই যে চারিদিকে যে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এইগুলো তো মানে যারা আগামী দিনে সেনাবাহিনীতে কাজ করতে আসবে তাদের কাছ থেকে এটা আশা করা যায় না। ধন্যবাদ আপনার মতামতের জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন ইউনুস আলী। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। মানে বিগত 3 দিনের যে আন্দোলন বেকার যুবকদের পক্ষ থেকে চলছে, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত সুসংগঠিত আন্দোলন। এই আন্দোলনে কোনো নেতা, কোনো দল নেতৃত্ব দিচ্ছে না। এত বড় স্বতঃস্ফূর্ত আন্দোলন সাম্প্রতিককালে ভারতবর্ষে দেখা যায়নি। এবং এই আন্দোলনের যে ইতিহাস, সেটা বলতে গেলে বিগত 8 বছরের, এই 8 বছরের ইতিহাসে এই সরকার, এই মোদী সরকারের যে অপকর্ম, অবাস্তব, জনবিরোধী মানে জনবিরোধী এবং অন্যান্য আইন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে সমস্ত প্রকল্পগুলো ভারতবর্ষের মানুষকে উপহার দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই জনরোষ বিস্ফোরণ আকারে দেখা দিয়েছে বিগত 8 বছরে। কিন্তু তার চরম রূপ আজকে এই আন্দোলনটা। তবু আমি অতীতের কথা বলবো যে এই সরকার প্রসঙ্গে যাওয়ার আগেই, দেশের সরকার, জনগণের সরকার, জনগণের স্বার্থে স্কিম বা প্রকল্প যেটা মানুষের স্বার্থে আইন হিসাবে মানে দেশের মানুষের সপক্ষে উত্থাপন করবে বা প্রয়োগ করবে বা কার্যকরী করবে, এইটাই নিয়ম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই যাবৎ যতগুলো প্রকল্প এনআরসি থেকে আরম্ভ করে, সিএ থেকে আরম্ভ করে, কৃষক আন্দোলন থেকে আরম্ভ করে, জিএসটি থেকে আরম্ভ করে, এনআরসি থেকে আরম্ভ করে, নোটবন্দি থেকে আরম্ভ করে, এতে মানুষের আর্থিক যেমন ক্ষতি হয়েছে, প্রাণের জীবন সংশয় হয়েছে, মানুষের মৃত্যু ঘটেছে, নানাভাবে মানুষ বিব্রত হয়েছে, আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে ধারাবাহিকভাবে যেগুলো মানুষকে দেবে সরকারের পক্ষ থেকে, সেটা তো জনস্বার্থে সেটা দেবে বা সেটাকে আইনে রূপান্তর করবে। কিন্তু দেখা যাচ্ছে যেটাতে ওই সরকার, এই মোদী সরকার হাত দিচ্ছে, সেখানে জনরোষ স্ফুলিঙ্গ রূপে দেখা দিচ্ছে। এটা কি সরকার? এদের কোনো মেধা নাই, এদের কোনো চিন্তা চেতনা নাই,
সরকার চালানোর কোনো যোগ্যতা নাই, বাস্তবে আমরা দেশের মানুষ তাই বুঝতে পারছি। এ কি অসভ্যতা, এ কি নোংরামি। দেশের মানুষের ক্ষোভের কারণ হবে সেই রকম স্কিমগুলো, প্রকল্পগুলো আজকে রূপায়ণ করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই থেকে এনআরএস থেকে, সিএ থেকে, কৃষক আন্দোলন থেকে, এই যে ৪র্থ নাম্বার যেটা এই যে সেনাবাহিনীতে কন্ট্রাক্টে ঠিকিতে সেনা নিয়োগ মানে যুবকদের নিয়োগের যে ক্ষেত্রটা, এই ৪র্থ পর্যায়ে এসে আজকে মোদিকে তার দলকে এবং এদেশে যে সাম্প্রদায়িক যে শক্তি, ওদের যে অনুসারী মানুষ, সাম্প্রদায়িক মানসিকতার মানুষ, তাদের আজকে কিন্তু আতঙ্কের দিন এসে যাচ্ছে। তারা এখন অশনি সংকেত দেখতে শুরু করেছে। এই কারণে যে এই আর মোদির কারণ কোনো রাস্তা নাই। এই মোদি নিজেকে রক্ষা করার, দলকে রক্ষা করার, সরকারকে রক্ষা করার কোনো জায়গা নাই। কারণ এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা অভূতপূর্ব আন্দোলন। সব থেকে উল্লেখযোগ্য এটাই যে দেখুন, এই আন্দোলনের টার্গেট পয়েন্টটা হচ্ছে রেল, অর্থাৎ মোদির রেল। এই মোদির রেলের যে ক্ষতি সাধনটা হলো, যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ক্ষতি সাধন হলো, আর্থিক ক্ষতি, এইটা কি মোদি, অমিত শাহ, এই যোগীরা কি তাদের জমিদারি থেকে দেশের মানুষকে দেবে? এই যে অমূল্য সম্পদগুলো আজকে ক্ষতি হলো আন্দোলনের জোয়ারে, আন্দোলনের তোড়ে, সংগত আন্দোলনের তোড়ে যে ক্ষতি সাধন হলো, তার দায়িত্বটা কে নেবে? সেই কৈফত, সেই প্রশ্নের উত্তর কি এই সরকারের মাথায় এই মোদি আছে, তা উনি কি দিতে পারবেন? এই অবস্থাতে আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনটাকে যুক্তিযুক্ত, সংগত মনে করি এবং এই সরকারের পতনের যে রাস্তাটা প্রসারিত হচ্ছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে খুশি, দেশের ধর্ম নিরপেক্ষ মানুষ খুশি। যদিও আমাদের জাতীয় সম্পদের একটা বৃহৎ অংশ ক্ষতির সম্মুখে চলে গেছে অলরেডি, কিন্তু এর থেকে বড় ক্ষতি হচ্ছে দেশের মানুষকে যেভাবে এই ঠকবাজ সরকার ৮ বছর ধরে ঠকাচ্ছে, বঞ্চিত করছে, পকেট মারের সরকার যেভাবে মানুষের গাঁট কেটে পকেট মেরে তাদের নিজেদের প্রসাদ মানে সামগ্রী থেকে আরম্ভ করে মন্দির, অমক তমক মূর্তি, এই নিয়ে মানে মেতে আছে। দেশের মানুষের আর্থিক অবস্থাটা আজকে কোন জায়গায় আছে তার মূল্যায়ন নাই, তার কোনো সমীক্ষা নাই, তার কোনো মানে যথার্থ কোনো মানে অবস্থান নাই, চিন্তা ভাবনার কোনো অবস্থান নাই। ধন্যবাদ, এই অবস্থাতে- ধন্যবাদ। হ্যাঁ। মোহাম্মদ মুরফুল শেখ, নমস্কার। নমস্কার ম্যাম, নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। খুব আস্তে আসছে আপনার আওয়াজ। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যবে থেকে ক্ষমতা এসেছে উনি একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দেশবাসীকে, সে সাথে প্রতারণা, একের পর এক বাহানা, নাম বদলের সরকার, এইভাবে তা চলতে পারে না। উনি আসার সময় বলেছিলেন 2 বছরে 2 কোটি চাকরি দেব, আজকে 8 বছরে 10 লাখ চাকরি উনি দেননি, উল্টিয়ে কয়েক কোটি লোকের চাকরি কেড়ে নিয়েছেন। তো সব সময় নাম বদলে তারা হয় না। তাহলে আমার পয়সায়, আপনার পয়সায়, জনসাধারণের পয়সায় লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ইলেকশন করার কি দরকার আছে? যদি সরকারটাকেই আমরা কর্পোরেট করে দিই, এটা কি হয় না? সরকারটাই কর্পোরেট সরকার থাকুক, আমাদের দেশে যারা শিক্ষাবিদ বা অর্থনীতিবিদ যারা, তারা দেশ চালাবে। তাহলে আমরা এত সাংসদ তৈরি করার কি দরকার? তাদের বেতন দেওয়ার, ইলেকশন করার এত তো প্রয়োজন নেই। ধন্যবাদ, ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা বিরতির সময় হয়েছে, আপনার কথা এই বিষয় নিয়ে ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। পরের দর্শক রয়েছেন তাপস রায়, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। দেখুন, আমাদের অটল বিহারী বাজপেয়ীর জামানায় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ। তিনি একটা কথা বলেছিলেন যে আমাদের যদি দেওয়াল শক্ত না থাকে তাহলে গৃহস্থ কি করে সুরক্ষিত থাকবে, সেখানে উন্নয়নও বোঝা যাবে না, জনসাধারণ সুখে থাকবে না। তো রাজনাথ, সেই বিজেপি সরকারের, সেই এনডিএ সরকারের আর এক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ যেটা করলেন, যে আমাদের সীমানা বা আমাদের বাড়ির দেওয়াল যে এখন ভঙ্গুর হয়ে গেল, এ জানা ছিল না।
আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে সেনাবাহিনী তো শুধু পয়সার জন্য নয়, সেনাবাহিনীতে যারা যান তাদের তো দেশ মাতৃকার সেবা করাও তো একটা উদ্দেশ্য থাকে। আজকে যে স্কিমটা আনা হচ্ছে সব থেকে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যেটা হচ্ছে ওই 4 বছর পর যে 75% ছেলেকে চাকরি থেকে ছাঁটাই করা হবে, সেনাবাহিনীতে তারা কোনো কালে ছিল, সেই ক্ষমতাটা তাদের থাকবে না বা সেই পরিচয় তাদের কাছে কেড়ে নেওয়া হবে। অর্থাৎ আপনি শুধু পয়সার জন্য একটা চুক্তিভিত্তিক কিছু ইনকাম, একটা মান্থলি 30,000 টাকা দিয়ে একটা চুক্তি করলেন, একটা ইনকাম করলেন, আবার শেষে আপনি 25 লক্ষ টাকা 30 লক্ষ টাকা পেলেন। কিন্তু ভারতীয় সেনাবাহিনী যেটা আপনি কাজ করলেন সেই তকমাটা আপনার কেড়ে নেওয়া হলো। এটা বড্ড খারাপ জিনিস, অত্যন্ত মাইনাস পয়েন্ট। আরো হচ্ছে কি, যে আমি জানি আমার বাড়িতেও সেনাবাহিনী ছিল, আমি জানি যে আগে একটা 15-3-3 এইভাবে চুক্তিতে করা হতো। প্রথম 15 বছর একটা নন স্টপ ছিল। এই 15 বছরের মধ্যে ট্রেনিং পিরিয়ড ছিল 1.5 বছর। কঠিন ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে একজন আর্টিলারি বা একজন সেনা তৈরি হতো, অথচ এখানে দেখুন মাত্র 6 মাস। তাহলে এইসব এই চুক্তিভিত্তিক যাদের নেওয়া হচ্ছে তাদের কি সেনা হিসেবে পরিগণিত করা হবে বা তাদের কাজ কি সেনা হিসেবে দেওয়া হবে? আমার সন্দেহ হচ্ছে, কারণ ভারতীয় সেনাবাহিনী বিশ্বের 3য় বৃহত্তম সেনাবাহিনী, এমনকি আমেরিকান বাহিনীও এই ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে এসে ট্রেনিং নেয় পাহাড়ে, লাদাখে, হিমাচল প্রদেশে। তার জন্য আমরা গর্ববোধ করি যে আমেরিকার সেনাবাহিনী আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে ট্রেনিং নিতে আসছে। তো এই এতগুলো সমষ্টি নিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনী এইভাবে যদি খেলার হাতের পুতুল করে খেলার পুতুল বানানো হয়, তাহলে সেনাবাহিনী থাকবে কি করে? ভারতবর্ষের গরিমা তো খুব তাড়াতাড়ি ভঙ্গুর হয়ে যাবে। সামনে রক্তচক্ষু দেখাচ্ছে চীন, পাকিস্তান নয় ছেড়েই দিলাম, এই চীন থেকে এইভাবে ক্ষণভঙ্গুর মানে কি বলবো ধ্বজভঙ্গ সেনাবাহিনী নিয়ে কিভাবে লড়াই করবে আমাদের ভারত সরকার? ধন্যবাদ। স্বপন সেনগুপ্ত পরে দর্শক। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি, বলুন। ধন্যবাদ জানাচ্ছি কলকাতা টিভিকে। আজকে মুখ্য আলোচ্যের বিষয় অগ্নিপথ। আমার আগে অনেক বক্তারাই বলেছেন বিভিন্ন কথা, আমি একটুখানি অ্যাড করছি। আপাত দৃষ্টিতে যে ধরনের ঘটনা ঘটছে সেটা দেখতে খুবই খারাপ এবং যেটা ভারতবর্ষের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট সমস্যার বিষয় আছে। কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে যে যারা এই কাজ করছে কেন করছে। দিদি আপনিও বলুন, আজকে যারা বছরের পর বছর চাকরি পাচ্ছে না, তারা পড়াশুনো করে বসে আছে, আশায় আছে। আমাদের মনে আছে গত কয়েক বছর আগে যখন নরেন্দ্র মোদী এসেছিলেন পশ্চিমবাংলায় নির্বাচন প্রচার করতে, বলেছিল যে আপনাদের হাতে 2 হাতে লাড্ডু, এক হাতে এই বর্তমান রাজ্য সরকার এবং আরেক দিকে কেন্দ্রে আমরা থাকব। তারপরে আজ এই অবস্থা, মানুষ পড়াশুনো শিখেও চাকরি পাচ্ছে না। দিদি মানুষের যে কি হাহাকার, সেটা যার হাহাকার আছে তারাই বুঝতে পারছে। দেখুন, আমি বিস্তারিত বলবো না, মোদী সরকার যা যা প্রকল্প নিয়েছিল সবকিছু ফেলিওর হয়েছে। আজকে একটা সরকার যদি দিনের পর দিন এই কৃষি আইন ইত্যাদি ইত্যাদি, আমি বিস্তারিত যাচ্ছি না, সময় কম, এই যা যা প্রকল্প করেছিল সবকিছু ফেল হয়ে গেল সেই নোটবন্দি থেকে। তার প্রভাব কি ভারতবর্ষের অর্থনীতিতে পড়েনি? তাহলে কি আমরা বলতে পারি না যে এই সরকার ভারতবর্ষ চালানোর ক্ষেত্রে সঠিক নয়? আজকে দেখুন, প্রত্যেকে তাদের পেটের জ্বালায় রাস্তায় এসে এরম করছে। অবশ্যই খারাপ, রেল জ্বলছে, গাড়ি জ্বলছে, এগুলোকে কখনোই বরদাস্ত করা যায় না। কিন্তু কি করবে দিদি, ওরা তো সামনে চলে, ওদের তো পেটে খিদে আছে। আর 4 বছরের জন্য ফৌজি, আমি একটু হিন্দি কথা বলছি, আমি কর্মসূত্রে পাঠানকোট পাঞ্জাবে ছিলাম।
আমরা যখন ফৌজি সেন্টারে ঢুকতাম, আমি 96-7 কথা বলছি, তখন আমাদের ঢুকতে দিত না, কেননা আমরা ছিলাম সিভিলিয়ান, দীর্ঘ 11 বছর ছিলাম। ফৌজের একটা নিয়ম আছে। আর আজকে 4 বছরের জন্য যে সমস্ত ছেলে বা মেয়েদের ঢুকিয়ে দেবে এই ফৌজের মধ্যে, তারা তো ফৌজের সবকিছু শিখে যাবে। এই ফৌজের সবকিছু শিখে গিয়ে যখন 4 বছর পর বেকার হয়ে যাবে, কেউ গ্যারেন্টি দিতে পারে যে এরা আতঙ্কবাদী লোকের সঙ্গে যুক্ত হবে না একমাত্র পেটের তাগিদে? তাহলে কি? আচ্ছা, আরেকটা কথা, 4 বছর পর এদের ছেড়ে দেওয়া হবে, ন্যূনতম একটা পেনশন পাবে না। এরা তো রক্ত খেকো বাঘের মতো হয়ে যাবে, যে প্রথমে যা স্বাদ পেল, পরে একদম টোটাল বেকার। বলছে 10-12 লাখ টাকা দেওয়া হবে। 10-12 লাখ টাকা তারা কদিন ধরে খাবে? আমি একটা জিনিস, আমি কলকাতা ডিবিকে খুব অভিনন্দন জানাচ্ছি আমাদের মতো সাধারণ লোককে বলতে দেওয়ার জন্য। পরবর্তী দর্শকরাও অপেক্ষা করছে। দিদি, ধন্যবাদ। এখানে বিস্তারিত বলার আছে কিন্তু সময় নেই। ধন্যবাদ। আপনারাও- আপনি যতটাও বলেছেন, অনেকগুলো পয়েন্টই বলেছেন, তার মধ্যে আপনার যা মনে হয়েছে তার মতামত আপনি দিয়েছেন। পরের দর্শকের কাছে আসার আগে একটা বিরতির সময় হয়েছে, আপনার কথা এক্ষুনি ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। পরের দর্শক রয়েছেন বিমল চট্টোপাধ্যায়। নমস্কার। হ্যাঁ, নমস্কার সুচন্দ্রিমা ম্যাডাম। বলুন। কথা হচ্ছে যে আজকে যে টপিকটা দিয়েছেন, বা দেশে যে বিশৃঙ্খলা চলছে, ভাঙচুর গুলো হচ্ছে, আমরা দেশের মানুষ, দেশের সম্পদ এভাবে নষ্ট হয়ে যাক, এটা কখনোই আমাদের কাছে কাম্য হতে পারে না। তেমনি যে অগ্নিপথে মোদির যে অশনি সংকেত, যেটা আমি অবাক হয়ে যাই যে বিভিন্ন জায়গায় অন্তত পক্ষে আর্থিক অনটন থাকতে পারে, দেশের রাজকোষে টাকার ঘাটতি থাকতে পারে, সেখানে হয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য কন্ট্রাকচুয়াল জব একটা থাকার বাঞ্ছনীয় থাকে। কিন্তু আমাকে অবাক করছে বেশিরভাগ যে এরা, এই যে রাজনীতিবিদ যারা আছেন দিল্লিতে, এরা আজকে এই যে কন্ট্রাকচুয়াল সেনাবাহিনীতে নিয়োগ, এটা বড় হাস্যাস্পদ বলে মনে হচ্ছে আমার। কারণ কথা হচ্ছে, আমরা ইতিপূর্বে দেখেছি যে যখন বিভিন্ন প্রতিশ্রুতি, যখন এখানে ভোটে আসার আগে যখন বললেন 2 কোটি বেকারের চাকরি হবে এবং জ্ঞান যাক, পুরনো প্রসঙ্গে যাচ্ছি না, তো যখন দেখা গেল দ্বিতীয়বার যখন নির্বাচন এলো, তখন সেই পিরিয়ডের মধ্যে দিয়ে এরা দেখবেন হাতে আর আমাদের কোনো তাস নেই। জনগণকে যা বলেছি সব 420 কথাবার্তা বলে জনগণ বিশ্বাস করবে না। তখন 3 নম্বর একটা অ্যাকশন এলো, কি? পুলওয়ামা। সেখানে বেশ কিছু সেনা খতম হলো, দেশাত্মবোধ জেগে উঠলো, পাকিস্তানের প্রতি ব্লেম দিয়ে ভারত মাকে আঁকড়ে ধরলো সমগ্র ভারতবর্ষের মানুষ। তাই আমি বলবো যে টিনেজার যারা আজকে 4 বছরের যে কন্ট্রাকচুয়াল চাকরির জন্য বিভিন্ন জায়গায় ট্রেন বাস পড়াচ্ছেন, এটা যেমন একদিকে জাতীয় সম্পত্তির ক্ষতি করছেন, কিন্তু তাদের যে ক্ষোভ, সেটাকে তো ফেলে দেওয়ার মতো নয়। কারণ একটা ছেলের 22 বছর, 24 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর হলো, তার ঘর সংসারে একটা ইচ্ছা জাগবে। বাড়ির একমাত্র ছেলে, সে দেখা গেল 4 বছরের জন্য চুক্তিতে গিয়ে এই গদিবাবুদের লোভের জন্য সেখানে গিয়ে পুলওয়ামার মতো একটা জায়গায় অ্যাটাকে হয়ে গিয়ে পাকিস্তান বা চীনের হাতে মারা গেলেন। সংসারটা শেষ হয়ে গেল। বিনিময়ে গভর্নমেন্ট দেবেন কার টাকা? জনগণের টাকা। 10 লাখ 12 লক্ষ টাকা জনগণের টাকা দিয়ে দেবেন। ডিজেল, পেট্রোল, ললিপপ ধরিয়েছেন। এবার পরিস্থিতি হলো যে টিনেজারগুলো যারা যাবেন, তারা কি এমনি এমনি এইগুলো ভাঙচুরগুলো করছেন? তাদের অভিভাবক যারা আজকে এই সমস্ত ভাঙচুরকে হয়তো তো অন্তর থেকে হয়তো মেনে নেন না, ঠিকই আছে, বা আমরা মেনে নিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে তাদের এই যে আজকে ভাঙচুরগুলো বা আগুন লাগিয়ে দেওয়া, অগ্নিসংযোগ করা থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট করা, এগুলি কি অমূলক? তাদের বয়স বাড়ছে, বিয়ে থা করবে, ঘর সংসার করবে, তাদের নাম বাঁধতে ইচ্ছা আছে নাকি তারা দিল্লিতে বসে ওই মাশরুম খাবে লক্ষ লক্ষ টাকা আর বড় বড় বুকলি মারবে? যেখানে গেরুয়া বস্ত্র পরে আসবেন, আমলোক জয় রাম জি কি, চলে আসবেন, রামরাজ্য উদ্ধার করে দিচ্ছেন, দেশের জিডিপি একদম পুরোপুরি জিরোতে। আর বেশ কিছু এই সমস্ত পন্থী নেতা যারা আছেন, তারা এখনো পর্যন্ত বিজেপি ললিপপ চুষছেন। আজকে পেট্রোল পাম্পে গিয়ে মালুম হয়, পেট্রোল ভরতে গিয়ে কি হাল হচ্ছে। ডিজেলের ট্রাক্টর, আমরা এখানকার কৃষি মানুষ, আমাদেরকে ট্রাক্টরে চাষ করতে হয়। এখানে আমরা আজকে বুঝি যে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা কোথায় যাচ্ছে। এই গভর্নমেন্টের পরিস্থিতি হচ্ছে অতি যত তাড়াতাড়ি সম্ভব পতনের দিকে চলে যাক, ঈশ্বরের কাছে এই কামনা করব। এবং সঙ্গে ভারতবর্ষের মানুষের কাছে তথা আমাদের বাংলার মানুষের কাছে জীবনে এই হনুমানপন্থী রাজনীতি থেকে তারা সরে আসুন দেশকে বাঁচানোর জন্য। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। পরের দর্শক সনৎ কুমার দাস। নমস্কার।
নমস্কার ম্যাডাম। বলুন। রন্দা, দেখুন বিজেপি আরএসএস ছিল স্বাধীনতার সময়ে দেশ বিরোধী, নেটিভদের বিপক্ষে ছিল এবং মানে ব্রিটিশদের পক্ষে ছিল। ব্রিটিশদের পক্ষে থেকে বিভিন্ন রকম সুবিধা বের করে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নেটিভদের কখনোই সরাসরি কোনো রকম সাহায্য করেনি, কারণ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই ওরা ব্যস্ত থাকতো। সেই আরএসএস এর গর্ভে জন্ম হচ্ছে বিজেপি, সেই ট্রেডিশন এখনো সমানে চলছে। 4 বছরের অস্থায়ী চাকরির টোপ দিয়ে যেভাবে যুব সমাজকে এবং সেনাকে এবং যুব শক্তিকে, যে শক্তি বা যে সেনারা আমাদের নিদ্রা নিশ্চিত করে এবং নিজের জীবন বিপন্ন করে দেশ মাতাকে রক্ষা করে, সেই সব সেনাকে বা এবং যুব সমাজকে এইভাবে অপমানিত করার বা লাঞ্ছিত করার কোনো মানে হয় না। যে 10-12 লাখ টাকা 4 বছর পরে ওরা পাবে, তা দিয়ে কদিন খাবে সেটাও দেখতে হবে। এবং 4 বছর পরে কি তারা গেরুয়া বস্ত্র পরে ঘুরে বেড়াবে? তখন আরো বেকারত্ব আরো বেশি বেড়ে যাবে এবং সেনাকে এইভাবে লাঞ্ছিত করে দেশের শক্তিকে, যুব শক্তিকে ক্ষয় করে বা ক্ষয়ের পথে নিয়ে গিয়ে, বা তাদের একটা পরিকল্পনা থাকতেও পারে যে সংঘ ক্লাবে তাদেরকে যোগদান করানো, সেই পথও বেছে নিতে পারে। কারণ তারপর হয়তো বলবে গেরুয়া পোশাক পরে ঘুরে বেড়াবে এবং সঙ্গে আমাদের যোগদান করো, এইভাবে তো চলতে পারে না। তাই এত যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার কে নেবে? তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। সরকারের রেল চলছে, গাড়ি চলছে না, এত রেভিনিউ ক্ষতি হচ্ছে, রেল কোম্পানির প্রচন্ড ক্ষতি হচ্ছে, রাস্তায় গাড়ি চলছে এবং যখন পাবলিক সম্পত্তিও যখন চলে যাচ্ছে, তার দায় কে নেবে? সরকারকেই তো নিতে হবে। এইভাবে এমন প্রকল্প ঘোষণা করা উচিত নয় যার দ্বারা মানে দেশে অন্ততপক্ষে একটা পাইলট প্রজেক্ট করা উচিত। যে কোনো সিদ্ধান্ত এই নেওয়ার আগে অনেক আলোচনা তো দরকার এবং আলোচনা তো তারা করে না। হ্যাঁ, ঠিকই। ধন্যবাদ। আর একদম সময় নেই। সত্যি বয়সের ঊর্ধ্বসীমা হঠাৎ করে শিথিল করা, সংরক্ষণের আশ্বাস, কোনো কিছুই কিন্তু কাজে দিচ্ছে না। 2 বছর ধরে নিয়োগ বন্ধ ছিল, কিন্তু 2 বছর পরে যে চমক সরকার ভেবেছিল দেবে, তা উল্টো পথে চালিত হচ্ছে। দেশের যুব সম্প্রদায় বিক্ষুব্ধ এবং এটা শুধু ওই কৃষি আইনের মতো উত্তর পূর্ব অংশ বা উত্তর পশ্চিমাঞ্চল অংশের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা দেশে কিন্তু যার প্রভাব পড়ছে, আগামী দিনে তার কি রূপ হতে পারে দেশবাসী হিসেবে চিন্তার বিষয়, সরকার চিন্তিত না হলো। আপনার কথা এখানেই শেষ করছি, ধন্যবাদ দিচ্ছি। পরের অনুষ্ঠান দেখুন যে খবর সবার আগে। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।